কিরে, ঘুম থেকে উঠোস না? ওই দেখ, মোফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে। শুনেছি তার বলে অনেক বড় ব্যবসা। যা গিয়ে দেখ কোনো চাকরি জুটাতে পারোস কি না। আর কত ঘুমোবি বেহায়ের মতো? নামাজ তো পড়সই না। আর কয়দিন, আর কয়দিন এভাবে শুয়ে শুয়ে খাবি? না ঘুমিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া তো করতে পারিস। দিন যাচ্ছে আর অলস হচ্ছস। জীবন বলতে যে কিছু একটা আছে, তোর সেটা খেয়াল আছে? তোর আছে শুধু ঘুম আর মোবাইল টিপা। এভাবে শুয়ে থাকলে কি ঘরে ভাত আসবে? আর কয়দিন তুই আমাকে জ্বালাবি? আর কবে তুই আমাকে শান্তি দিবি? আজ যদি তোর আব্বা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। উঠবি নাকি ঝাড়ু দিয়ে দিব বাড়ি? সব জ্বালা হচ্ছে আমার। প্রতিদিনের মতোই মার এই একটাই ডায়লগ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু মোফাজ্জল সাহেবের মেয়ের কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। বললাম, কোন মোফাজ্জল সাহেবের মেয়ে? ওই যে এলাকার শেষ মাথায় মুফাজ্জল সাহেব। তার মেয়ে আবার কে? সুমাইয়া আক্তার মনি, সবাই মনি করে ডাকে। তুই তো ছোটবেলায় তার সাথে কত খেলাধুলা করছিস, ভুলে গেছোস? শুনেছি সে এখন বড় কোম্পানির মালিক। যা গিয়ে দেখ তার কোম্পানিতে কোনো চাকরি জুটাতে পারোস কি না। কোন মনির কথা বলো? আমি নাই। আর কালকে ইন্টারভিউ দিলাম না, ওই জবটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তুই এই জীবনে চাকরি পাবি না, আমি যে সেটা ভালো করেই জানি। গত 6 মাস ধরে তুই ইন্টারভিউ দিয়ে এসে আমাকে তুই এই একটা কথাই বলছস। যা ফ্রেশ হয়ে খেতে আয়। আরে, এই চাকরিটা হবে, আমি শিওর। হয়েছে জানি, এখন খেতে আয়। এই বলে মা চলে গেল। মা কোন মনির কথা বলছে আমি সেটা ভালো করেই জানি। ছোটবেলা একবার আমি তার কোমরে ঘুষি মেরেছিলাম, কারণ সে আমাকে প্রচুর অপমান করেছিল। সে বলেছিল আমি নাকি বলদ, কিছু বুঝি না। আমি বলে পাগলের মতো থাকি, সব সময় অপরিষ্কার থাকি। আমি বলে ছেঁচড়া, লোভী, এসব বলে আমাকে অপমান করছিল। তখন আমার প্রচণ্ড রাগ উঠেছিল, তাই আমি তার কোমরে ঘুষি দিয়েছিলাম আর তার গালে চড় দিয়ে তার চশমা ভেঙে ফেলেছিলাম। এরপর থেকে তার সাথে আমার দেখা হয়নি, কারণ এর কিছুদিন পর সে ঢাকায় চলে গিয়েছিল। অনেকের মুখ থেকে শুনেছিলাম সে যদি আমাকে পেত তাহলে আমার খবর করে ছাড়তো। কিন্তু একটা মনি আপু অপমান করার পরে একটা বিষয় আমার পরিবর্তন হয়েছে, সেটা আমি অপরিষ্কার থেকে পরিচ্ছন্ন হয়েছি। আমি পরিষ্কার থাকতে ভালোবাসি। এখন মা বলে কিনা তার কাছে গিয়ে চাকরি চাইতে, জীবনেও না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, আমার ঘরে বসে মোবাইল টিপতাছি। একটু পর মা এলো, বলল, কি রে, রেডি হ। মনির কাছে যাবি না? না। কেন? মনে আছে ছোটবেলায় একবার তাকে আমি কোমরে ঘুষি মেরেছিলাম, এখন যদি তিনি আমার উপর বদলা নেয়? আরে ওই সব ছোটবেলায় হয়েছে, এসব কি আর এখন মনে আছে? যদি মনে থাকে? দেখ, অজুহাত দিস না। আর কত তুই এভাবে আমাকে জ্বালাবি? প্লিজ কিছু একটা কর। কিছু টাকা হাতে নিয়ে একটা বিয়ে করে আমাকে মুক্তি দে। ওকে মা, আমি যাব, কিন্তু তুমিও আমার সাথে যাইবা। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হ, ভালো নতুন পোশাক পরিস। আচ্ছা মা। এই বলে মা চলে গেল। আমি গোসল করে নতুন একটা ড্রেস পরলাম, সাথে আমার সিভিটা নিলাম। হেঁটেই মনিয়াপুদের বাসায় যাওয়া যায়। আমি আর মা মনিয়াপুদের বাসায় গেলাম। গেটে দেখি দারোয়ান চাচা, অর্থাৎ আলামিন কাকা। ওনার সাথে খুব মজা করি। আমাকে দেখে আলামিন কাকা বলল, কি ভাতিজা, কি মনে করে এদিকে? শুনলাম মোফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে, তার সাথে একটু দেখা করব। আফা, উনি তো খুব ব্যস্ত মানুষ, জানি না দেখা করতে দেবে কি না। আপনি তো জানেনই আমার ছেলেটা অনেক দিন ধরে চাকরি খুঁজতেছে, তাই দেখি তার কোম্পানিতে কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কি না। ভালো, কিন্তু ম্যাডামের সাথে দেখা করাটাই মুশকিল। কাকা একটু দেখেন না, দেখেন দেখা করতে পারে কিনা। আপনারা দাঁড়ান, আমি ভিতরে গিয়ে দেখি কি পরিচয় দেব। বলবেন বেলাল সাহেবের ছেলে আসছে দেখা করতে। ওকে। এই বলে কাকা ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল,
যান ম্যাডাম দেখা করতে রাজি হয়েছে। আমি আর মা ভিতরে আসলাম। বাড়ির কাজের মেয়ে আমাদের বারান্দায় বসতে দিল। আমি আর মা বসলাম। আসলে এ বাড়িতে আগে আমার খুব চলাচল ছিল। মনি আপু কিছুদিন পর পর আমাদের নিয়ে পার্টির আয়োজন করতেন। আমরা খুব আনন্দ করতাম। এ বাড়িতে এখন মনি আপুর আব্বু আর আম্মু থাকে। আগে তারা ঢাকায় থাকতো। এই 1 বছর থেকে তারা এই বাড়িতে থাকে। মনিয়াপুর মা বাবার নাম মনে নেই। শুনেছি তারা খুব বড় লোক, সেটা এই বাড়ি দেখেই বোঝা যায়। বিশাল জায়গা জুড়ে এই বাড়ি। আগে মাঝে মাঝে এসে এই বাড়ি থেকে আম চুরি করে নিয়ে যেতাম। সেসব এখন অতীত। কিছুক্ষণ পর মনিয়াপু আসলো হাতে কফি নিয়ে। মনিয়াপুর দিকে তাকিয়ে দেখি আমি অবাক। আগের থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে চোখে মুখে যে লাবণ্য ছিল তার 16 কণাও নেই। কেমন অচেনা হয়ে গেছে, কেমন যেন অন্যরকম। আগের মনিয়াপু আর এখনকার মনিয়াপুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চেহারা দেখলে বোঝা যায় তার নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে। আমার সন্দেহ হচ্ছে এটা কি আগের মনিয়াপু? না, আগের মনিয়াপুই। আসলে আমি সালাম দিলাম। মনিয়াপু সালামের জবাব দিল, বলল, কেমন আছেন আপনারা? ভালো, তুমি কেমন আছো? জি আপু, ভালো। আপু বলাতে আমার দিকে তাকালো। মনে হয় কিছু খেয়াল করার চেষ্টা করছে। জি, ভালো। আমাকে কি মনে করে স্মরণ করলেন? আসলে তোমাকে যে কি করে বলি, এটা হচ্ছে আমার ছেলে রাফিদ। আমার ছেলেটা গত 6 মাস ধরে চাকরির জন্য ছুটছে, কিন্তু তার কোনো চাকরিই হচ্ছে না। এখন তার কি চাকরি পাবার যোগ্যতা নেই নাকি কপালে নেই সেটা বলতে পারবি না। শুনছি তোমার বলে বিশাল কোম্পানি আছে, সেখানে যদি তাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারো অনেক উপকার হয়। ও আচ্ছা, আপনি কোনো টেনশন করবেন না। আপনি বাড়ি যান, আমি তার সাথে কথা বলে দেখি কিছু করতে পারি কিনা। এই বলে মনিয়াপু উঠে চলে গেল। মা বলল, যা বলে মন দিয়ে শুনিস, আর কোনো প্রশ্ন করলে কোনো দ্বিধা ছাড়াই প্রশ্নের উত্তর দিবি। ওকে। মা চলে গেল। কিছুক্ষণ পর মনিয়াপু আসলো, বলল, তোমার নাম কি জানি বলছো? আমি রাফিদ। কোন রাফিদ? চিনি না, তোমার বায়ো দাও। আমি আমার বায়োটা এগিয়ে দিলাম। বায়োর উপরে চোখ বুলিয়ে বলল, এটা কোনো সার্টিফিকেট হলো? এর চেয়ে কত ভালো ভালো রেজাল্টের কে আমার কোম্পানির বিয়ারার কাজও হয় না। আমার কোম্পানিতে কাজ করে তারা যারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। আপু সরি ম্যাডাম, আমি মোটামুটি সকল কাজ পারি। এই ধরেন কম্পিউটার, ইলেকট্রনিক্স, কারেন্টের যত কাজ আছে সব পারি। ভালো, তুমি যেহেতু এত কাজ পারো তাহলে আমার কোম্পানিতে কেন চাকরি খুঁজছো? ম্যাডাম, আমার মার স্বপ্ন আমি কোনো কোম্পানিতে চাকরি করব। এই রেজাল্ট দিয়ে আমার কোম্পানিতে কোনো চাকরি হবে না, তুমি এখন আসতে পারো। এই বলে মনি আপু চলে যেতে উঠলো। আমি কোনো উপায় না পেয়ে ভাবলাম আমার কথাটা একটু মনে করাই। ম্যাডাম, আপনার খেয়াল আছে ছোটবেলায় একবার আপনাকে এক ছেলে আপনার কোমরে ঘুষি দিয়েছিল আর চড় দিয়ে আপনার চশমা ভেঙে ফেলেছিল? কি? আমাকে কোমরে ঘুষি দিবে, চট দিয়ে আমার চশমা ভেঙে ফেলবে? এমন সাহস কার আছে? তুমি জানো আমি কে? বড় বড় মন্ত্রীরা আমার কাছে হাত পেতে থাকে টাকার জন্য, আর আমাকে কিনা চট দিবে? যত সব ফালতু কথা। তুমি এখন আসতে পারো। ওকে ম্যাডাম। কিন্তু ম্যাডাম, ধরেন আমার কোনো যোগ্যতা নেই আপনার কোম্পানিতে চাকরি করার, এরপরেও কি কোনো চাকরি পাবার অধিকার আছে আপনার প্রতিবেশী হিসাবে? প্রতিবেশী তো দূরের কথা, ঘুষ দিয়ে তো চাকরি পায় না। তোমার কপাল ভালো, তোমার সাথে দেখা করছি। মাসের পর মাস সিরিয়াল দিয়েও আমার সাথে কথা বলার সুযোগ পাই না। আমি মনে মনে এত অহংকার করলাম না আপনার কোম্পানিতে চাকরি, অনেকটা হতাশ কণ্ঠে বললাম। ধন্যবাদ ম্যাডাম আমাকে সময় দেওয়ার জন্য। তাহলে আমি যাই। আমি উঠলাম চলে আসার জন্য। মনি আপু বলল, আচ্ছা শোনো, জি বলেন। তুমি বসো, আমি আসতেছি। এই বলে উঠে চলে গেল। কাকে ফোন দিল, কিছুক্ষণ পর এসে বলল, আচ্ছা, তুমি কি কম্পিউটার বুঝো? জি ম্যাডাম।
আমাকে দেখাতে পারবে? কি দেখতে চাচ্ছেন? মনি আপু তার ল্যাপটপ দিয়ে বলল, লকটা খুলো। টাইম 1 মিনিট। একটা ওটিজি দেন। মনি আপু একটা ওটিজি দিল। ওটিজি আমার মোবাইলের সাথে ল্যাপটপে যুক্ত করলাম। তারপর 30 সেকেন্ডের ভিতরে লক খুলে ফেললাম। তারপর ম্যাডাম তার ল্যাপটপ মাঝখান থেকে ভেঙে ফেললো। বলল, স্ক্রিনটা চালু করো। টাইম 5 মিনিট। আমি মেন তারগুলো একসাথে করে 3 মিনিটের ভিতরে স্ক্রিন অন করে দেখালাম। গুড। আসলে কোম্পানিতে একজন কম্পিউটার মেকার খুব প্রয়োজন। তোমার কাজ আমার পছন্দ হয়েছে, তাই তোমাকে কোম্পানিতে চাকরি দেওয়া যায়। কি বলেন, সত্যি? সত্যি। আমার কোম্পানিতে তো অনেক পিসি, অনেকের কম্পিউটার মাঝে মাঝেই সমস্যা দেখা দেয়। বাইরে থেকে লোক এনে ঠিক করাতে হয়। এখন তুমি যেহেতু পারো কম্পিউটার ঠিক করতে, তাহলে তোমাকে চাকরিটা দেওয়াই যায়। ম্যাডাম অনেক ধন্যবাদ। তোমার ইমেলটা দাও। তোমার ইমেলে একটা ফর্ম পাঠাচ্ছি। ফর্মটা পূরণ করে আরেকটা ইমেল পাঠাচ্ছি, সেই সেম মেইলে পাঠিয়ে দাও। আর 2 দিনের ভিতর কোম্পানিতে জয়েন হও। যদি বেতনটা বলতেন। প্রথমে 25,000 টাকা, পরে আস্তে আস্তে বেতন বাড়বে। ধন্যবাদ ম্যাডাম। আমাদের কোম্পানির অফিস অনেকগুলো, তার মধ্যে তুমি হেড অফিসে কাজ করবে। ওকে? জি ম্যাডাম, তাহলে আমি যাই? 2 দিনের ভিতরে তোমাকে অফিসে যেন দেখতে পাই। অবশ্যই ম্যাডাম, তাহলে আমি যাই। হুম। আমার আর খুশি দেখে কে। যাই হোক, ফাইনালি কিছু একটা করতে পারলাম। রাস্তা দিয়ে আসার সময় রাহাত সুজনের সাথে দেখা। তারা আমার বন্ধু। সুজন বলল, কিরে, এত খুশি খুশি লাগছে কেন? মামা খুশি লাগবে না? কি লাগবে, ফাইনালি চাকরি হয়ে গেছে। কি কস? তোর চাকরি তোর? আমি বিশ্বাস করি না। এই কথা শোনার চেয়ে আমার মরে যাওয়া ভালো। দূর হালা। মজা না? কোথায় চাকরি হয়েছে? ঢাকা। এত দূরে কিভাবে চাকরি করবি? কোথায় থাকবি? কেমনে কি? এখনো ভেবে দেখিনি, দেখা যাক কি করা যায়। ওকে, আমাদের জানাস। ওকে, আগে গিয়ে মাকে বলি। যা মামা, আমরা কিন্তু টিট পা না। তোরা আবার কি খাবি? যা 2টা ব্যঞ্জন খাস। শালা। আচ্ছা, তুই কি ভালো হবি না? আচ্ছা, সন্ধ্যায় দেখা হচ্ছে, আমি যাই। ভাবলাম মাকে আগে গিয়ে বলবো চাকরি হয় নাই, দেখি মার রিয়াকশনটা কি হয়। আমি বাড়িতে গিয়ে চুপচাপ ঘরে বসে রইলাম মন খারাপ করে। কিছুক্ষণ পর মা এসে বলল, কি রে, পরে মনি কি বলল? কোনো কাজ টাজ দিয়েছে? চাকরি হয়েছে? না মা। আমি জানতাম তোর দ্বারা কিচ্ছু হবে না। তোরে নিয়ে আমি যে কি করি। কি জিজ্ঞেস করেছিল? আমার সার্টিফিকেট দেখে বলল, এর চেয়ে ভালো ভালো রেজাল্টের লোকেরা বলে তার কোম্পানিতে চাকরি পায় না। তোরে কত করে বলছিলাম ভালো করে পড়াশোনা কর, কিন্তু তুই আমার কথা বিন্দুমাত্র শুনলি না। যা, এখন গিয়ে খেতে কাজ কর। হয়েছে, থামো। আসলে মা, আমার চাকরিটা হয়েছে। বনিয়াপু তার কোম্পানিতে কম্পিউটারে কাজ দিয়েছে। বেতন প্রথমে 25,000 টাকা, বলেছে 2 দিনের ভিতরে জয়েন হতে। সত্যি বলতেছোস? আমি মাকেই ইমেলটা দেখালাম। মা বলল, কবে যাবি? কেমনে করবি? কোথায় থেকে করবি চাকরি? তুমিই বলো। আমি কি কিছু জানি বুঝি? তুই যেটা ভালো মনে করস সেটা কর। মা, আমি চলে গেলে তো তুমি একা হয়ে যাবে। কিভাবে থাকবে একা একা? আমাকে নিয়ে তুই টেনশন করিস না। 2টা মাস একটু কষ্ট করব, তারপর তো তোর বউ আসতেছে বাড়িতে। মা, তুমি না। এখন কোথায় থাকবি? প্রথমে একটা হোটেলে উঠতে হবে, সেখানে কিছুদিন থেকে তারপর একটা বাসা বের করতে হবে। তুই যেটা ভালো মনে করস কর। আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরদিন রেডি হলাম, চলে আসব। বিদায় পেলাম, মা কেঁদে দিল। আমিও না কেঁদে থাকতে পারলাম না, কারণ ছোট্টবেলা থেকেই এই বাড়িতে বড় হয়েছি, সব সময় মার পাশেই ছিলাম। আজ কিছু টাকা উপার্জনের লোভে মাকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে, তাই খুব কষ্ট হচ্ছে। যাই হোক, সব কিছু ভুলে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে প্রথমে কোম্পানিটা বের করলাম। কোম্পানির একটু পাশে একটা হোটেলে উঠলাম। সেখানে একদিন রেস্ট নিয়ে পরদিন বের হলাম বাসা বের করার জন্য। আমার ইচ্ছা ছিল কোম্পানির আশেপাশে বাসা বের করার জন্য, কিন্তু কোথাও পেলাম না।
অবশেষে সারা দিন খোঁজাখুঁজির পর পেলাম কোম্পানি থেকে 5 কিলো দূরে একটা পোস্টার দেখে ফোন দিয়েছিলাম। তখন ফোনের কথায় বুঝলাম বাসাটা খুব ভালো হবে। ভাবলাম না পাওয়ার চেয়ে যেটা পেলাম সেটাই ভালো। পরে না হয় আস্তে আস্তে কোম্পানির আশেপাশে উঠবো। এখন আপাতত কাজ চালানো যাক। আমি ওই দিন ওই বাসা দেখতে গেলাম। বাসা দেখে পছন্দ হয়েছে। একটা রুম, একটা বাথরুম আর একটা বেলকনি, কিন্তু ভাড়া একটু বেশি, মাসে 5,000 টাকা চাই। আমি কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। আমার খেয়াল হলো আগামীকালই তো কোম্পানিতে জয়েন করতে হবে, তাই আজকে রাতেই ঠিক করলাম হোটেল থেকে সব কিছু নিয়ে আসবো। আমি ওই দিন রাতেই সব কিছু নিয়ে আসলাম। নিচের ফ্লোরে বিছানা করলাম। এর ভিতরে মাকে ফোন দিয়ে সব জানালাম। পরদিন যথাসময়ে আমি ঘুম থেকে উঠে কোম্পানির সামনে হাজির হলাম। বড় করে লেখা আছে জেনি কোম্পানি। ভাবলাম এই জিনিসটা আবার কি? অনেক খেয়াল করে মনে পড়লো, আরে এ তো মনিয়াপুর ছোট বোন। জন্মের কিছুদিন পর মারা গিয়েছিল। তার বাবা তার ছোট মেয়ের নাম দিয়ে এই কোম্পানি খুলছে। আমি ভিতরে ঢুকতে যাব, দারোয়ান চাচ্চু আমার পথ আটকালো। বলল, কার্ড কোথায়? কোন কার্ড? ওই যে দেখেন সবার কাঁধে, কার্ড ছাড়া ভেতরে ঢোকা যাবে না। আরে মামা, আমি নতুন চাকরি পেয়েছি, কার্ড এখনো পাইনি, ভিতরে গেলে পেয়ে যাব। না মামা, হবে না, আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে কার্ড যাবে, সেই কার্ড দেখালেই ভিতরে যেতে পারবেন। ওকে, আচ্ছা মামা। মণি ম্যাডাম কি ভিতরে আছে? তার সাথে দেখা করতে পারবো? ধুর মিয়া, ফাজলামো করেন? ম্যাডামের সাথে করবেন মুখের কলা? ভাগেন এখান থেকে, কার্ড নিয়ে আসলেই ভিতরে ঢুকতে পারবেন, না হলে পারবেন না। ওকে। এমন সময় দেখি পাজারো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। আমি তাকিয়ে দেখি মনি আপু, তার সাথে একটা মেয়ে, সম্ভবত তার পিএস। মনি আপুকে দেখে আমি অবাক। বাড়িতে কিরকম দেখলাম আর এখানে কিরকম। টাইট জিন্স প্যান্ট, শার্ট, হিল জুতা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলগুলো খোলা, চোখের চশমা। ইউরোপিয়ান মেয়েদের থেকে কোনো দিক দিয়ে কম না। তাকে আপু বলতেই আমার লজ্জা হচ্ছে। গ্রামে তাকে কি সরল সোজা মেয়ে মনে হয়েছে, আর এখানে আমাকে ক্রস করে যাওয়ার সময় আমি ডাক দিলাম, ম্যাডাম ম্যাডাম। ম্যাডাম আমার দিকে তাকালো। আমার কাছে তার পিএস আসলো। তার পিএসেরও কম ভাবনা। তার পিএস এসে বলল, কি এভাবে ডাকছেন কেন? আপনি কি নিয়ম জানেন না? সরি ম্যাডাম। আবার সরি বলছেন? কে আপনি? আপনি এখানে আসলেন কেন? আপনাকে তো চিনি না। দারোয়ান, দারোয়ান। কি হয়েছে এখানে সারা? এই কথা বলে এখানে আসলো। বলল, রাফি, তোর কার্ড কোথায়? মনিয়াপুর মুখে আমার নাম শুনে সবাই অবাক। পিয়ে তো হা করে মনিয়াপুর মুখের দিকে তাকিয়ে আছে। দারান মামাও পুরোপুরি অবাক। আমিও অবাক না হয়ে পারলাম না, কারণ সে বাড়িতে আমাকে তুমি সম্বোধন করেছিল, আর এখানে তুই। ম্যাডাম, আমি এখনো কার্ড পাইনি। কেন কার্ড পাবি না? সারা, আমি তো ওই দিন বলেছিলাম তার হাতে যেন কার্ড চাই। সরি ম্যাডাম, আমি তো কুরিয়ারে দিয়েছিলাম। কুরিয়ার দেরি করলে আমার কিছু করার আছে? তুই আজকে চলে যা সারা, আজকের ভিতর কার্ড যেন তার হাতে যাই। ওকে ম্যাডাম। এই বলে মনিয়াপু চলে যেতে লাগলো। তার পিএস আমার দিকে হা করে তাকিয়ে রইল। দারোয়ান মামা আমার দিকে তাকিয়ে রইল। আমি দারোয়ান মামাকে চোখ টিপ দিয়ে গাড়ি দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের মতো করে রুমটা সাজালাম। দুপুরের টাইম হলে মনে হলো খাওয়ার ব্যবস্থা করতে হবে। আশেপাশে কোনো ম্যাচ আছে কিনা সেটাও জানি না। ভাবলাম বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি। বাড়িওয়ালার দরজায় টোকা দিলাম। দরজা খুলে দেখলো আমাকে। বলল, বাড়িওয়ালার নাম কিন্তু রহিম। কি মনে করে? আঙ্কেল, আশেপাশে কি খাওয়ার কোনো ম্যাচ আছে? আছে, সামনেরগুলির এখানে। ধন্যবাদ। আমি মেসে গিয়ে খাবারের নাম উঠালাম। ওইখানে এখন খাওয়া দাওয়া করলাম। রাতে আমার হাতে কোম্পানির কার্ড পৌঁছালো। পরদিন কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম। দারোয়ানকে কার্ড দেখিয়ে ভিতরে ঢুকলাম। কার্ডের সাথে আরও কিছু ফাইল ছিল। তার মধ্যে একটাই লেখা ছিল আমি কোথায় বসবো। আমার টেবিল হলো 5 তলার একেবারে এক কোনায়। গিয়ে পিসি অন করলাম। কিছুক্ষণ বসে রইলাম। অচেনা নাম্বারে ফোন আসলো। ফোন ধরলাম। ও পাশ থেকে বলল, আমি রফিক ইলেকট্রনিক কোম্পানি থেকে বলছিলাম। আপনি কিছুদিন আগে আমাদের এই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন। জি হ্যাঁ। আপনার চাকরিটা হয়েছে। আপনার বেতন 30,000 টাকা। আপনি কি কোম্পানিতে জয়েন করতে চান? আপনাকে কিছুক্ষণ পর জানাচ্ছি। ওকে।
আমি এমন খবর শুনে কপালে হাত দিয়ে বসে রইলাম। কি হলো এটা আমার সাথে? 6 মাস ইন্টারভিউ দিয়ে কোথাও টিকিনি, আজ অন্য কোম্পানিতে জয়েন হলাম। আজকেই কিনা অন্য কোম্পানি থেকে চাকরি হলো। আরে আমার পুরা কপাল। আর সবচেয়ে বড় বিষয় হলো ওই কোম্পানির চাকরি করলে বাসা থেকে আসা যাওয়া করতে পারতাম, আর বেতনও বেশি। কি করব, আমার মাথা কাজ করছে না। মাকে ফোন দেই। আমি মাকে ফোন দিয়ে সব বললাম। মা বলল, তোর কি ইচ্ছে? তোর কি মনে হয় এখন যেখানে আছোস সেখানে সুবিধা করতে পারবি? মা, এখানে আমি বাসা ভাড়া নিয়ে খাওয়ার জন্য ম্যাচ ঠিক করছি, আর এখন আমি অফিসে বসে আছি। এখন যেখানে আছোস সেখানেই থাক। ভেবে দেখেছো আমি বাড়ি থেকে যে কাজ করতে পারবো? আমার যে বাড়তি খরচ ওইটা লাগবে না। তারপরে মেসের খাবার বেশি ভালো না। মা, আমি এটা ছেড়ে বাড়িতে চলে আসি। আর এখানে সবাই অপরিচিত, আর ভালো লাগে না। তোর যেটা ভালো মনে হয় কর। ওকে। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম মনিয়াপুর কোম্পানির চাকরি ছেড়ে দিব, কারণ এর চেয়ে ভালো পন্থা আছে আমার কাছে টাকা উপার্জন করার। আর শুধু শুধু এত দূরে এসে পড়ে থেকে লাভ কি? আর বেতনও বেশি। আমি রফিক ইলেকট্রনিক্স কোম্পানিতে ফোন করলাম, বলে দিলাম আমি জয়েন করব। এখন কাজ শুধু ঢাকা থেকে বিদায় হওয়া। ভাবলাম মনিয়াপুকে বলে আসি আমি আর তার কোম্পানিতে আসবো না। আমি মনিয়াপুর অফিসের কাছে গেলাম। আমাকে দেখে তার পিএস সারা কাছে আসলো, বলল, কি প্রয়োজন? যা দরকার ম্যানেজারকে বলেন, ম্যাডাম ব্যস্ত আছে। ওনার সাথে কথা বলা খুব প্রয়োজন। ম্যাডাম এখন কারোর সাথে দেখা করবে না, যান। প্লিজ আপু, ম্যাডামকে বলেন রাফিদ আপনার সাথে দেখা করতে যাচ্ছে। সারা অনেকটা বিরক্ত হয়েই মনিয়াপুর কাছে গেল, গিয়ে কি জানি বলল। একটু পরে সে বলল, যান। আমি ভিতরে গেলাম, দেখি অফিসটা তার নিজের মতো করে সাজিয়েছি। খুব সুন্দর অফিস। আমাকে দেখে মনিয়াপু বলল, কি রাফিদ, তোরে যদি কারো প্রয়োজন হয় তাহলে তোর অফিসে ফোন যাবে। জানি ম্যাডাম, আসলে আমি আসছি অন্য বিষয়ে কথা বলতে। কি বলবি বল। ম্যাডাম, আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। কেন? মনিয়াপু পিসি থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। আমার বাড়ির কাছেই একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, ওইখানে আমার চাকরি হয়েছে, বেতন 30,000 টাকা। সেজন্য আমি চাকরিটা ছেড়ে দিতে চাই। ভালো, এত কষ্ট করে এখানে আসলি, আবার চলে যাবি? আসলে ম্যাডাম, আমার বাড়ির কাছেই তো, সেই জন্য। বেতন জানি কত? 30,000 টাকা। যা, আমি তোকে 30,000 দিব। এখন গিয়ে কাজ কর। না ম্যাডাম, আসলে বাড়ির কাছে তো, সেজন্য হাতছাড়া করতে চাচ্ছি না। রাফিদ, চাকরিটা ছাড়িস না, তোকে আমার প্রয়োজন পড়বে। মনিয়াপুর মুখ থেকে এমন কথা শুনে নিজের ভিতরে একটু অহংকার কাজ করলো। ভাবলাম ওই সময় তো চাকরি দিতে চাচ্ছিলেন না, আর এখন অনুরোধ করছেন। না না, আমি কোনোভাবেই আর এখানে থাকছি না। দেখি আপু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সরি ম্যাডাম। রাফিদ, তোরে আমি ভালো করেই চিনি। আমি তোর প্রতিবেশী। বিপদে আপদে আমার তোর কাজে লাগতে পারে। ম্যাডাম, সে যেহেতু থাকতে চাচ্ছে না, তাহলে তাকে কেন বিরক্ত করছেন? অনেকটা অস্থির হয়ে কথাটা বলল। আচ্ছা, তোরে আবার ভাবার সুযোগ দিলাম, আরেকবার ভেবে দেখ। সরি আপু। ওকে। এই বলে আপু পিসিতে মনোযোগ দিল। সারা আমার কাছে এসে আমার কার্ড নিয়ে নিল। আমি চলে আসলাম। ভাবলাম কাজ নেই, চলে যাই। গেট থেকে বের হতে যাব, এমন সময় দেখি মোবাইলে কল আসলো। দেখি রফিক ইলেকট্রনিক্স কোম্পানি থেকে ফোন। ধরলাম। হ্যালো, জি বলেন। আপনি রাফিদ বলছেন? জি হ্যাঁ। আপনাকে যে পোস্টে চাকরি দেওয়া হয়েছে সে পোস্টে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আপনি যে পোস্টে জয়েন করতে চান সে পোস্টে আরেকজন ঢোকার জন্য 6 লক্ষ টাকা দিয়েছে। এখন যদি এর থেকে বেশি কিছু আপনি দিতে পারেন তাহলে 2 দিনের ভেতর জয়েন করতে পারেন, অন্যথায় আপনি এই চাকরি থেকে বঞ্চিত হবেন। আমি কোনো কিছু না ভেবেই বললাম, কিউ গো টু হেল। আমি আবার অফিসে এসে ওয়াশরুমে ঢুকলাম। ঢুকে চোখে মুখে ইচ্ছা মতো পানি দিলাম। আমি বুঝতে পারছি না আমার সাথে সব কি হচ্ছে। ঘুষ চাওয়া নতুন কিছু না, এর আগে আরও অনেক কোম্পানি ঘুষ চেয়েছে। মার পরিষ্কার কথা, একটা টাকাও মায় ঘুষ দিবে না। চাকরি না পাইলে খেতে কাজ করে খাইতাম। অন্যান্য কোম্পানি থেকে ঘুষ চেয়েছে, কিন্তু সেটা প্রথমবার বলে দিয়েছে।
কিন্তু এই কোম্পানি প্রথমে আমার চাকরি শিওর করে তারপর ঘুষ চেয়েছে। আমার সাথে কেন এরকম হয়? আসলে সব দোষ আমার লোভ বেশি। যেটা পেয়েছিলাম সেটা নিয়ে খুশি থাকতাম। এখন মনি আপু আমাকে আর চাকরি দিবে? আর দেখা করতে পারবো কিনা সন্দেহ। সব দোষ আমার। প্রয়োজনের চেয়ে বেশি কিছু পেয়ে গিয়েছিলাম, সেজন্য মনের ভিতর অহংকার কাজ করছিল। এখন কই তোর অহংকার? কিভাবে আবার মনি আপুর সামনে যাব? না, যেতেই হবে। একবার অফিস থেকে বের হয়ে গেলে আর পাবো না, তার আগে ধরতে হবে। দরকার হলে পায়ে পড়তে হবে, কারণ আমি মাকে কষ্ট দিতে চাই না। আমি মনিয়াপুর অফিসে গেলাম। দরজার সামনে দেখি সারা বসে আছে। আমাকে দেখেই তার মুখের রং পাল্টে গেল। বুঝলাম আমার খবর আছে। আমি আস্তে আস্তে সারার সামনে গেলাম। আমাকে দেখে সারা বলল, কিরে, আবার কি মনে করে? ম্যাডামের সাথে একটু দেখা করব। ম্যাডাম এখন রেস্ট নিচ্ছেন, তাই আজকে কারোর সাথে দেখা করবে না। কি করে উনি? সেসব জেনে তোর লাভ কি? আপনি আমাকে তুই করে বলেন কেন? আপনি আমাকে চিনেন? ম্যাডাম বলে তাই আমিও বলি, কি কোনো সমস্যা? না। আজ পর্যন্ত ম্যাডামকে দেখলাম না কারো কাছে রিকোয়েস্ট করতে। আজ তোকে কিনা রিকোয়েস্ট করছে চাকরি না ছাড়তে। আর তুই তো চাকরি ছেড়ে দিয়েছ, তাহলে এখানে কি? কোনো এক সমস্যার কারণে আমি চাকরিটা ছাড়তে পারছি না। তুই তো চাকরি থেকে বের হয়ে গেছ। সব জায়গা থেকে তোর নাম কেটে দেওয়া হয়েছে, তোকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তুই এখন আসতে পারিস। না, আমার আবার চাকরিটা দরকার। মনটা খারাপ করে বললাম, সারাও খুব সুন্দরী, মনিয়াপুর চেয়ে কোনো দিক দিয়ে কম না, কিন্তু মনিয়াপুর তুলনায় কিছুই না। ছোটবেলা থেকে মনিয়াপুকে আমার খুব ভালো লাগতো। জানি না মনিয়াপুর বিয়ে হয়েছে কিনা বা কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সেসব জেনেও আমার লাভ নেই। আমি আসছি এখানে টাকা উপার্জন করতে। প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। আর পাগল নাকি? মনিয়াপু কোথায় আর আমি কোথায়? তোরে কোনোভাবেই চাকরি দেওয়া যাবে না। আপু প্লিজ একটাবার দেখা করতে দিন, আপনার পায়ে পড়ি। আচ্ছা, বসের সাথে দেখা করলি, পরে যদি বস তোকে চাকরি না দেয়? আমি টেনশনে পড়ে গেলাম। কথা তো ঠিকই বলল। যদি চাকরিটা আবার না দেয় তাহলে বিপদে পড়ে যাব। যদি সারাকে পটাতে পারি তাহলে হয়তো সারাও আমার পক্ষে একটু হেল্প করতে পারবে। তাহলে চলে যেতে হবে। মনে কর ম্যাডাম তোকে চাকরি দেবে না, এখন তুই চলে যা। যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে আপনাকে একটা গিফট দিব। তুই কি আমাকে ঘুষ দিচ্ছিস? হুম, কি দিবি শুনি? একটা লিপস্টিক। হোয়াট? ওয়ান লিপস্টিক? তুই যাবি এখান থেকে, নাকি সিকিউরিটি ডাক দেব? ভেবে দেখেন, আপনি না নিলে আমি ম্যাডামকে লিপস্টিক গিফট করব। ছোটবেলায় একবার আমি মনিয়াপুকে লিপস্টিক গিফট করেছিলাম। মনিয়াপু অনেক খুশি হয়েছিল। সিকিউরিটি, সিকিউরিটি! সারা জোরে জোরে চিৎকার করে সিকিউরিটি ডাকছে, যার কারণে মনিয়াপু বাইরে বের হয়ে আসলো। বলল, সারা, কি হয়েছে? চিৎকার করছো কেন? সরি ম্যাডাম, রাফিদ মনে হয় পাগল হয়ে গেছে। তার চাকরির জন্য আপনার কাছে সুপারিশ করতাম, তার বিনিময়ে সে আমাকে একটা লিপস্টিক গিফট করবে। সারা, গিফটের জিনিস নিতে হয়, হোক সেটা লিপস্টিক। জি ম্যাডাম, আপনার সাথে রাফিদ দেখা করতে চাচ্ছে। 10 মিনিট পরে বল আসতে। জি ম্যাডাম। মনিয়াপু চলে গেল। সারা বলল, তুই কি ম্যাডামকে তাবিজ করছস? ম্যাডাম কারোর সাথে এমন ব্যবহার করেনি, সবার সাথে সমান ব্যবহার করে, এমনকি আমাকেও একটু ছাড় দেয়নি। তোর সাথে এত ভালো আচরণ কিছুই বুঝলাম না। ম্যাডাম যেহেতু ভালো ব্যবহার করে তাহলে আপনিও ভালো ব্যবহার করবেন। করবো না? আপনি ম্যাডামের পিএস এর মতো থাকবেন। আমি ম্যাডামের বডিগার্ড। ম্যাডামকে নিরাপত্তা দেওয়া আমার কাজ, এবং ম্যাডামের সকল কাজে আমি পারদর্শী। বডিগার্ডের মতো থাকবেন। আমার হাতের এক চড় খেলে সারা জীবন মনে থাকবে। দেবো একটা চড়? না থাক, আমি বরং ম্যাডামের সাথে দেখা করে আসি। আমি ম্যাডামের অফিসে ঢুকলাম। মনিয়াপু বলল, আবার কি প্রয়োজন? ম্যাডাম আমার চাকরিটা প্রয়োজন। কেন? ওখানে আর যাবি না? না, কারণ তারা 6 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমার আম্মু 1 টাকা ঘুষ দিবে না। কিন্তু আমার এখানে তোর আবার ঢুকতে যে 6 লক্ষ টাকা লাগবে। ম্যাডাম টাকা দিতে পারবো না। তাহলে তুই আসতে পারিস। ম্যাডাম জানি আমার ভুল হয়েছে, প্লিজ একটু দয়া করুন। ম্যাডাম আপনার পায়ে পড়ি, আমার মার অনেক শখ একটা চাকরি করব। দেখ, তোর কাজটা এত গুরুত্বপূর্ণ না, তোরে আর এখন প্রয়োজন নেই।
আমি বুঝতে পারছি মনিয়াপুর রাগ করছে, যেভাবে হোক রাগ ভাঙাতে হবে, কিন্তু কিভাবে? ম্যাডাম প্লিজ আমার সাথে এরকম করবেন না। ওকে, তোর এই চাকরিটা দিলাম। আগে আমার থেকে তুই যে সম্মানটা পেতি সেটা কি আর পাবি? তুই আমার কাছে সব সময় অবহেলিত হয়ে থাকবি। তুই কি সেটা চাস? সমস্যা নেই। আরেকটা জিনিস, তুই কোনো সময় বলতে পারবি না আমি তোকে চিনি, অথবা তুই আমাকে চিনিস। ওকে। তুই কোনো সময় আমার সামনে আসবি না। ওকে। এটাই তো লাস্ট চান্স। তোর বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন আসে, তুই আমি বলার আগেই চাকরি ছেড়ে দিবি। মানুষের তো ভুল হতেই পারে। না, তুই কোনো ভুল করতে পারবি না। ওকে ম্যাডাম। দেখি ম্যাডাম রাগান্বিত হয়ে কথাগুলো বলছে। অফিসে কারোর সাথে 1 মিনিটের বেশি কথা বলতে পারবি না। কেন ম্যাডাম? আমি বলছি তাই। আর কোনো মেয়ের সাথে তো ভুলেও না, প্রয়োজন ব্যতীত। না ম্যাডাম, কথা বলার অধিকারটা অন্তত দেন। বুঝছি, তোর চাকরি করার ইচ্ছে নেই। আছে ম্যাডাম। ম্যাডাম সারার সাথেও না। না, কারোর সাথেই না। এমন ভাব ধরবি যেন তুই কথা বলতে পারোস না। এই দেখ, একটা কাগজ প্রিন্ট হচ্ছে, কাগজটা নিয়ে আয়। কাগজের উপর চোখ বোলা আর স্বাক্ষর কর। আমি কাগজের উপর চোখ বুলালাম, দেখি আপু যা বলেছে তাই কাগজে লিখেছে। আমি ভাবলাম এটা মেনে নেওয়া সম্ভব নয়, এমন শাস্তি জীবনেও শুনি নাই। আমি বললাম, আপনি যেহেতু আমার প্রতিবেশী, তাহলে অন্তত আপনার সাথে কথা বলার অধিকার দেন। তুই তো আমার সামনে আসতে পারবি না। তুই যদি এই শর্তগুলোতে রাজি থাকিস তাহলে স্বাক্ষর কর। না ম্যাডাম, আমি পারবো না। ওকে, তোকে সিকিউরিটি ডাকছি, তবে তোকে বের করে দিত। আপু, আপনার সাথে কথা বলার অধিকার দেন। না। একজনের সাথে কথা বলার অধিকার দেন। না, কারোর সাথে না। প্লিজ একজনের সাথে। ওকে, স্যারের সাথে কথা বলতে পারবি। এখন স্বাক্ষর দে। ওকে। আমি স্বাক্ষর দিয়ে কার্ড নিয়ে অফিসে চলে আসলাম। মনি আপু কাজটা করলো কি? মনে হয় রেগে এই কাজগুলো করছে। রাগ ভাঙলে ঠিক হয়ে যাবে। দেখি দুপুরে খাবারের সময় হয়ে গেছে। আমি কোম্পানি থেকে বের হয়ে এক চায়ের দোকানে গিয়ে হালকা কিছু খেয়ে অফিসে চলে আসলাম। এসে বসে বসে ঘুমাচ্ছি, কারণ কোনো কাজ নেই। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম। রুমটা পরিষ্কার করে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর দেখি সারা কল দিল। সারা বলল তার অফিসে যেতে। তার অফিসে গিয়ে দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সারা বলল, রাফিদ, উনি আমাদের কোম্পানিতে আসে একটা চুক্তি করতে, কিন্তু ওনার ল্যাপটপটা কি জানি সমস্যা হয়েছে, দেখো তো। ওকে। আমি ওই মেয়েটার ল্যাপটপ নিলাম, নিয়ে কিছুক্ষণের মধ্যে ঠিক করলাম। মেয়েটা বলল, এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? আমি বললাম, ওপেন করে দেখুন। মেয়েটা ল্যাপটপ ওপেন করলো। সারা ইশারায় বলল চলে যেতে। আমি চলে আসলাম। আমি পিসিতে মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সারা আবার কল করলো, বলল, নিস্তলার 56 নম্বর অফিসে, দেখে তো কি সমস্যা। আমি ওইখানে গেলাম। গিয়ে তার কম্পিউটারের ডেস্কটপে একটু সমস্যা, সেটা সলভ করে আসলাম। এসে আবার মুভি দেখতে লাগলাম। দেখি মা ফোন দিয়েছে। কি রে, তুই না বলে বাড়িতে আসছোস, এখনো তো আসলি না? মা ওইখানে টাকা চায় 6 লক্ষ, তাই আমি আর আসিনি। এখন মনিয়াপুর কোম্পানিতে আছি। আচ্ছা, মন দিয়ে কাজ কর। ওকে। আবার মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি মনিয়াপু কল দিল। আমি তড়িঘড়ি করে ফোন ধরলাম। জি ম্যাডাম, কোনো প্রয়োজন? তোর কি এটা মুভি দেখার জায়গা? না। তো মুভি দেখছিস কেন? অবসর টাইম পাস করছি। আর আপনি তো বলেছেন কারোর সাথে কথা না বলতে। আমার মুখের উপর কথা? সরি ম্যাডাম। তোকে একটা ফাইল দিচ্ছে, এটা কমপ্লিট কর। ওকে। দেখি আমার ওই ইমেলে একটা ফাইল আসলো। আমি কমপ্লিট করলাম। কিছুক্ষণ বসে রইলাম। আমার এখানে কল আসলো। বলল 80 নম্বর রুমে বললে কি প্রবলেম হয়েছে। আমি সেখানে গেলাম। গিয়ে দেখি আমার সমবয়সী এক ছেলে কাজ করতেছে। সে বলল তার কম্পিউটারে কি জানি সমস্যা। আমি তার কম্পিউটার চেক করে সমস্যাটা বের করলাম। আমি কাজ করতেছি। সে বলল, ভাই আপনাকে তো আগে দেখি নাই। ভাই আপনি কি নতুন আসছেন? তার টেবিলের উপরে নাম লেখা ছিল। জি ভাই। ভাই আপনার নাম কি? রাফিদ। আমি শিহাব। দেখা হয়ে ভালো লাগছে। আমি ওনার সাথে হ্যান্ডশেক করলাম। মি টু। বাড়িটা ঠিক করতে কতক্ষণ লাগবে? 10 মিনিটের মতো। ওকে।
ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাই এখানে দেখি সবাই সবার কাজ মন দিয়ে করছে, কারোর সাথে কেউ কথা বলে না, কারণটা কি? ভাই এটা এই কোম্পানির নিয়ম, কেউ ভেঙে ফেললে তার চাকরি নট। আমি ভাবলাম যাক তাহলে শুধু আমার জন্য নিয়ম না, সবার জন্যই, যাক বাঁচা গেল। কিন্তু এটা কি করে সম্ভব? একটা না 6 ঘন্টা কাজ করতে হয়, এর মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না, এমন নিয়ম আমি জীবনেও শুনিনি। এখন তো দেখি তারা কাজ করতে আসে না, জেল খাটতে আসে। দূর, এত কিছু চিন্তা করে লাভ কি, আমি আবার চিন্তা করি। ভাই শেষ, এখন আসি। ওকে। আমি আবার অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার আমাকে বলল তার অফিসে যেতে। আমি স্যারের অফিসে গেলাম। স্যার বলল, তোর তো কোনো কাজ নেই, আমার এই ফাইলটি কমপ্লিট করে দে। ওকে, এখানে বসে করি। ওকে। এই কোম্পানির একটা অদ্ভুত নিয়মের কথা শুনলাম। কি কথা? এখানে বলে প্রয়োজন ব্যতীত কারোর সাথে কেউ কথা বলতে পারে না। হুম। কেন? জানি না। আপনি জানেন না? এটা কি করে সম্ভব? এটা এই অফিসের নিয়ম। ও, কিন্তু নিয়মটা একটু অন্যরকম হয়ে গেল না? আমাকে জিজ্ঞেস করছিস কেন? ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর। ওকে। আমি আর কিছু বললাম না, সোজা বাসায় চলে আসলাম। অফিস শেষ করে এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম, কাপড়গুলো পরিষ্কার করলাম। আমি একটা কাপড় 2 দিনের বেশি পরি না, পরে সেটা ধৌত করে আবার পরি। আমি যতই অলস হই কিন্তু পরিষ্কার থাকতে আমি পছন্দ করি। এভাবে কিছুদিন চলে গেল। আমার অফিসে অধিকাংশ সময় কাজ থাকে না, বসে বসে সময় কাটাই। মনিয়াপুর মতিগতি ভালো লাগতেছে না, আমার সামনে পড়লেই কেমন জানি রাগী চোখে তাকিয়ে থাকে। কারণটা বুঝতে পারছি না। আমি শুধু অফিসে বসে থাকি সেজন্য? একদিন রাতে দেখি স্যার কল দিল। রাত তখন 9টা। আমি ফোন ধরলাম। কিরে, কই তুই? বাসায়। একটা জরুরি কাজে তোকে এখন আসতে হবে? কেন? এখন আমি ঘুমাবো। আমি আর বস একটা মিটিং এ আছি, এখানে একটু সমস্যা হয়েছে, তোর এখানে আসতে হবে। ওকে, কোথায় আসতে হবে? আমি তোর লোকেশন দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। ওকে। আমি রেডি হয়ে সারার দেওয়া লোকেশনে চলে আসলাম। এসে দেখি এখানে একটা বিশাল হোটেল। আমি হোটেলের দেওয়া রুমে চলে আসলাম। এসে দরজায় টোকা দিলাম, দেখি দরজা খোলা। ভিতরে ঢুকে দেখি কেউ নাই। আমি ভাবলাম সারাকে কল দেই। কল দিতে যাব, দেখি রুমে আরো 2জন ছেলে ঢুকলো। ঢুকে আমাকে উড়াধুরা মারতে লাগলো। আমি কিছু বলবো সে সুযোগ দিচ্ছে না। আমিও প্রতিহত করতে লাগলাম। আমি 2জনকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পরে একজনের তলপেটে কিক চালালাম, আরেকজনকে ইচ্ছে মতো কিক দিতে লাগলাম। পরে একজন আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। পরে 2জন আমার উপরে উঠে তড়িঘড়ি করে আমার হাত পা বেঁধে ফেলে একটা চেয়ারে বসিয়ে। চেয়ারের সাথে বেঁধে তারা 2জন চলে যায়। আমি খেয়াল করলাম আমার নাক থেকে রক্ত পড়তেছে, ঠোঁট ফেটে গেছে। আমি বুঝতে পারছি না তারা 2জন আমাকে মারবে কেন। 2জনের কাউকে আমি চিনি না, নাকি তারা অন্য কারো কথায় এরকম করছে। কিন্তু কার কথায় আমি বুঝতে পারছি না। আমি কারোর সাথে তো কোনো ঝামেলা করিনি। পরক্ষণেই আমার খেয়াল আসলো, আরে এটা আবার ভাবার কি আছে? আমাকে এখানে আনছে কে? সারা। নিশ্চয়ই সে আমার সাথে এরকম করছে, কিন্তু কেন? আর এভাবে মারবে কেন? আমার মাথা কাজ করছে না। আমি মাথা নিচু করে বসে রইলাম। রক্তে আমার শার্ট প্যান্ট লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি আসছে রুমের ভেতর। আমার শরীরটা দুর্বল লাগছে। আমি মাথা উঁচু করলাম না। সে এসে আমার মাথা উঠালো। আমি তাকিয়ে দেখি সারা। অবাক হইনি, কারণ সে যেহেতু আমাকে এখানে ফোন করে আনছে, তাহলে নিশ্চয়ই এটা তার কাজ। সে টিস্যু দিয়ে আমার মুখ মুছে দিচ্ছে। আমি বললাম, হাত ছড়া মাগি। দেখ, বকা দিস না, আমি তোর কিছু করছি? হাত ছড়া। আমি মনিয়াপুর কাছে বলবো তুই যে আমার সাথে কি করছস। ওহো, তুই তো দেখি ম্যাডামের নামও জানোস। এই জন্যই তো বলি ম্যাডামের সাথে তোর কিসের এত কথা। চুপ কর শয়তান, এর বিচার খুব ভয়ঙ্কর হবে। কার বিচার হবে সেটা একটু পর বুঝবে। তুই শুধু একটা বার ম্যাডামের সাথে কথা বলার সুযোগ দে। আমার চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছে রাগে। হাত দুটো যদি খোলা থাকতো তাহলে এতক্ষণে তাকে আধাময় করে ফেলতাম। দুঃখিত, দিতে পারলাম না। আচ্ছা, তুই আমার সাথে এরকম করছিস কেন? আমি তারা কি কিছু করছি? তোর সাথে আমার কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে আরেকজনের। কে সে? একটু পর দেখতে পারবি। তাকে বল আমার সামনে না আসতে। তাকে পেলে আমি মেরেই ফেলবো। সেই সাধ্য তোর নেই। দেখা যাবে। তুই সাহস থাকলে আমার হাত খুলে দে। দেখ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারিস কিনা। ভাবনায় ফেলে দিলি। আচ্ছা যাই হোক, আমি চলে যাই।
এ বলে সারা চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন কে জানি আসলো, তার দিকে তাকাতেই আমার উপর আকাশ ভেঙে পড়লো। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। সেটা হলো মনি আপু। মনি আপু আমার সাথে এরকম করলো, আমি বিশ্বাস করতে পারতেছি না। মনি আপু আমার সামনে এসে বলল, ইস, তোরে একটু বেশিই মারছে। সরি। হোয়াই হোয়াই? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন? মনে আছে আজ থেকে 10 বছর আগে আমার কোমরে ঘুষি দিয়েছিলি আর আমাকে চট দিয়ে চশমা ভেঙে ফেলেছিলি? মনে আছে। সেটার জন্য এমন করেছি। আসলে কি জানিস, আমি আমার মনকে শান্তি দিতে পারছি না। তোরে দেখলেই আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ে। এটার জন্য এত কিছু করতে হবে? ওই দিনই আমাকে চট দিয়ে দিতেন, আমি কিছু মনে করতাম না। দেখ, তোর মনে করাই আমার কিছু যায় আসে না। তুই সেই 8-10টা ছেলের মতোই আমার কাছে। আর তোকে আমি নিজ হাতে মারবো, না হলে আমার মন শান্তি হবে না। আপনি যদি আমাকে মারতেন তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। আপনি মানুষ ভাড়া করে আমাকে মারছেন। আসলে আমি লোক পাঠাইছিলাম তোকে ধরে চেয়ারে বাঁধতে, কিন্তু তোকে কাবু করতে একটু সমস্যা হয়েছে। ও, সেই ছোটবেলা থেকেই আমার চোখে একটু সমস্যা। আজ আমি তোকে খানা বানাবো। যা ইচ্ছা করেন, আমার শরীর খুব দুর্বল লাগছে। মনি আপু আমাকে কোনো কিছু না ভেবে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল, দিয়ে আবারও 4টা চড় লাগালো। আমার ঘাট দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে। তারপর আবার আমার নাকে মুখে ঘুষি দিতে লাগলো। চোখে একটা ঘুষি দিল, চোখ ফেটে যেন রক্ত বের হচ্ছে। এভাবে মারার কারণে ব্লিডিং আরো বেড়ে গেল। দেখি মনি আপু চলে যাচ্ছে। আমি বললাম, আপু, আমার শরীরটা খুব দুর্বল লাগছে। অতিরিক্ত ব্লিডিং এর কারণে মনে হচ্ছে বাঁচতে পারবো না। যদি মারা যায় তাহলে আপু প্লিজ আমার মাকে দেখে রাখবেন। এ বলে আমি মাথা নিচু করে বসে রইলাম। আমার চোখ দুটো বুজে আসছে, আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি কোনো এক হাসপাতালে ভর্তি আছি। দেখি মুখে ব্যান্ডেজ। আস্তে আস্তে আমার সব খেয়াল হলো। আমি আমার মোবাইল খুঁজতে লাগলাম। দেখি এক নার্স আসলো, বলল, বেশি নড়াচড়া করবেন না, ব্লিডিং শুরু হবে। আমি কয়দিন এখানে আছি? গত রাতে আপনাকে এখানে আনা হয়েছে, একদিন আপনি ঘুমিয়েছিলেন। আমার মোবাইলটা কোথায় জানেন? আপনার সাথে তো মোবাইল আসেনি। ও, আমার আর কতক্ষণ এভাবে থাকতে হবে? আপনার চোখে মারাত্মক চোট লেগেছে, যার জন্য আপনাকে চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর প্রচুর ব্লিডিং হয়েছে, সেজন্য আপনার চিকিৎসা করতে রক্তের প্রয়োজন ছিল। কিন্তু আপনার রক্তের গ্রুপ ছিল এ নেগেটিভ। এই রক্ত আমাদের কাছে ছিল না। যে নিয়ে এসেছিল আমরা তাকে জানালাম, সে আপনাকে 1 ব্যাগ রক্ত দেয়, যার জন্য আপনি এই যাত্রায় বেঁচে যান। আপনার মোবাইলটা দেওয়া যাবে? আমার মাকে ফোন করব। আমাদের ব্যক্তিগত মোবাইল কোনো পেশেন্টকে দেওয়া যায় না। প্লিজ আপু দেন, আমার মা মনে হয় খুব টেনশন করছে। শুধু একটা মিনিট। এটা আমাদের রুলস, আমরা রুলস ভঙ্গ করি না। প্লিজ আপু, একটা মিনিট। ওকে, এই নিন। আমি ফোন নিয়ে মার কাছে কল দিলাম। মা কল ধরলো। মা বলল, কি রে, তোকে সকালে ফোন দিলাম, ধরলি না কেন? এই তো মা, একটু ব্যস্ত ছিলাম। ওকে, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। তোর ওই নাম্বার কি হয়েছে? মা, অফিস থেকে কি জানি সমস্যা হয়েছে, কিছুদিন পর ওই নাম্বারে কল দিও। আচ্ছা। আর এই নাম্বারে ফোন দিও না। এখন রাখি। মার সাথে কথা বলে মনটা এখন খুব ভালো লাগছে। আমি নার্সকে মোবাইল দিয়ে দিলাম। নার্স বলল, আপনি এমন আহত হয়েছেন, কিন্তু আপনার মাকে বললেন না কেন? মাকে বললে সমস্যা আছে। আপনি যে আহত হয়েছেন আমরা ভেবেছিলাম পুলিশকে ইনফর্ম করব, কিন্তু যে আসছিল আপনাকে নিয়ে সে না করেছে। পুলিশকে না বলে ভালোই করছেন। এই নিন ওষুধ। ধন্যবাদ। আচ্ছা, আমার হসপিটালের বিল কত হয়েছে? সেটা বলতে পারবো না, কিন্তু আপনার হাসপাতালের বিল পে করে দিয়েছে যিনি আপনাকে নিয়ে এসেছিল। কে নিয়ে আসছিল জানেন? চিনি না। তার মুখের বর্ণনা দিতে পারবেন? পারবো। বলেন। উনি খুব আতঙ্কে ছিলেন এবং খুব কাঁদছিলেন। তিনি কিছুটা মিডিয়াম বয়সের ছিলেন, 20-এর উপরে হবে। তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, মুখের মধ্যে মায়াবী একটা ভাব ছিল। সবচেয়ে বড় কথা হলো তিনি চশমা পরা ছিল। ওকে, ধন্যবাদ, আমি তাকে চিনেছি। এখন রেস্ট নিন। আমি ভালো করে চিনতে পারছি এটা মনিয়াপু ছিল। আমাকে মেরে এখন ভালো শাস্তি আসছে। আমি তো মরে যাচ্ছিলাম। এর শাস্তি মনিয়াপু অবশ্যই পাবে। আমি আর মনিয়াপুর কোম্পানিতে চাকরি করব না। পরে আবার কোনো ঝামেলায় ফেলে আবার আমাকে মারবে। এর চেয়ে ভালো সময় থাকতে কেটে পড়া।
আর সারাকে আমি কোনোভাবেই ছাড়বো না। আচ্ছা, আমার মোবাইল কোথায়? মোবাইলের জন্য খুব টেনশন। মোবাইলের মধ্যে আমার গুরুত্বপূর্ণ ফাইল ছিল, যেটা অনায়াসে একটা ল্যাপটপ হ্যাক করা সম্ভব। অসুবিধা নেই, সেই ফাইল আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে। এখন টাকাও নেই, একটা মোবাইল কিনবো। চোখে কেমন জানি ঝাপসা দেখছি, চোখের ডাক্তার দেখা লাগবে, সেই টাকাও নেই। মার কাছে টাকা চাইবো, সেই উপায়ও নেই। মার কাছে টাকা চাইলে হাজার প্রশ্ন ছুড়ে দিবে, আর মনে হয় না মার কাছে টাকা আছে, মা ব্যবস্থা করে দিবে। সত্যি কথা বললে মা শুধু বলবে শুধু বাড়িতে চলে যেতে। এখন কি করব, আমার মাথায় কোনো কাজ করছে না। এখন কাজ শুধু একটা, এখান থেকে বের হওয়া। দেখি নার্স প্রবেশ করছে, হাতে আমার পোশাক। আসলে নার্সটা খুবই সুন্দরী। নার্স বলল, এই নিন আপনার কাপড়। ধন্যবাদ, আমি এখন চলে যেতে চাই। কিন্তু উনি বলেছিল তিনি এসে আপনাকে নিয়ে যাবে। থাক, তার আর দরকার নেই। এই ওষুধগুলো খাবেন রুটিন মতো। ওকে। ধন্যবাদ, আবারও আসবেন। না, আমার আর এখানে আসার ইচ্ছা নেই, কারণ আমি মরতে চাই না। এখানে সবাই আসে বাঁচার জন্য, মরার জন্য না। মরার জন্যই আসে, না হলে কেন? আমি মরতে বসেছিলাম। দেখেন, আমরা আপনাকে বাঁচিয়ে তুলেছি, আপনার কৃতজ্ঞ থাকা উচিত। ওকে, ধন্যবাদ। নার্স চলে গেল। আমি পোশাক পাল্টিয়ে এমন ভাব ধরলাম যেন আমার কিছুই হয়নি। আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম, দেখি সারা আর মনি আপু গাড়ি থেকে নামলো। তাদের দেখেই আমার মেজাজটা গরম হয়ে গেল। সারা হেঁটে আমার কাছে আসলো, বলল, ম্যাডাম তোকে ডাকছে। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, কে আমার ম্যাডাম? আমি কি কোনো কোম্পানিতে চাকরি করতাম? মনে হয় না। আর আপনি বা কে? দেখ, ভাব ধরিস না, ম্যাডাম দাঁড়িয়ে আছে। লিসেন, আমি কোম্পানিতে চাকরি করি নাই। না, আমার ছিল কোনো বস, আর আপনাকে আমি চিনি না। আমাকে আর ডিস্টার্ব করবেন না। এই বলে আমি রিক্সা নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে বাড়িওয়ালার মোবাইলটা নিয়ে মাকে ফোন দিলাম। মা, কিছু টাকা পাঠাও। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? মা, আমার মোবাইলটা ছিনতাই হয়ে গেছে, কিছু টাকা দরকার। কিভাবে ছিনতাই হয়েছে? আমাকে আগে বলিসনি কেন? সে সুযোগ ছিল না। কত টাকা লাগবে? 10,000 টাকা দাও। আচ্ছা, তুই বিকাশ নাম্বার দে, পাঠাইতাছি। আচ্ছা। বিকাশ থেকে তুলে প্রথমে চোখের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে সমস্যার কথা বললাম। ডাক্তার একটা ড্রপ দিল আর চশমা দিল, বলল 3 মাস ব্যবহার করতে। ভাবলাম মনিয়াপুর মনের ইচ্ছা পূরণ হলো, সে নিজে কানার সাথে আমাকেও কানা বানালো। আমি নিয়ত করে ফেললাম মনিয়াপুর কোম্পানির আশেপাশেও আমি যাব না। দরকার হলে ঢাকায় রিক্সা চালিয়ে বাড়িতে টাকা পাঠাবো। এখন আমার কাজ শুধু একটা, নতুন কাজ বের করা। আমি একটা বাটন মোবাইল কিনে পূর্বের সিমটা ওঠালাম। কাজ খুঁজতে লাগলাম। 4 দিন চলে গেল, কোনো কাজ পাই নাই। সেদিন খুব ক্লান্ত লাগছিল, রাতে ঘুমালাম। রাত 1টার সময় কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি কিছুটা অবাক হলাম, এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে? আসলে আমার রুমটা বাড়ির এক কোণায় পড়েছে, মানে গেটের ভিতরে এক দরজা, গেটের বাইরে আরেক দরজা। আমি বাইরেরটা বেশি ব্যবহার করি, সেজন্য গেটের বাইরের থেকেও আমার রুমে আসা যায়। রাত 1টার সময় দরজায় টোকা দেওয়ার কারণে আমি কিছুটা হকচকে উঠলাম। আমার মাথায় কাজ করছে না, কে দরজায় টোকা দিল? আমি লাইট জ্বালিয়ে চশমা চোখে দিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে? মনির জীবনটা খুব অদ্ভুত। মনির আব্বু তাকে ব্যবসা দিয়ে দিয়েছে, বলেছে তার নিজের মতো করে ব্যবসা সাজিয়ে নিতে। মনিও তার কোম্পানি ধরে রাখতে অনড়, সেজন্য সে খুব কঠোর আচরণ করে কর্মচারীদের সাথে। ব্যবসার পিছনে ছুটতে ছুটতে কখন যে তার বয়স 25-এর কোঠায় গিয়ে ঠেকেছে সে নিজেও জানে না। মনির একজনকে খুব প্রয়োজন। তার জীবনের সাথে অন্য আরেকটি কোম্পানি মিলিত হয়ে যৌথ মিলনে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। যার সাথে কাজ করা হচ্ছে তার নাম হচ্ছে মিস্টার আজিম। তার সাথে মনির খুব ভাব, অনেক সময় সে মিট করতে চায়। মনি আপত্তি করে না, কারণ তার এখন একজনকে খুব দরকার। মনি তার চাহিদাগুলো বুঝতে পারছে। মনির টাকার অভাব নেই। মনির যে টাকা আছে সে টাকা দিয়ে মনির 14 গোষ্ঠী খেয়ে যেতে পারবে। মনির সেক্রেটারি সারা খুব ভালো মেয়ে, কিন্তু খুব জেদি। অবশ্য মনির কম জেদ না, কিন্তু সারা মারামারিতে ওস্তাদ। একাই 2 জন পুরুষকে কাবু করে ফেলতে পারে। এজন্যই সারা এক হিসাবে মনির বডিগার্ড, আবার সেক্রেটারিও। ও মনির মতোই এখনো বিয়ে করেনি। সে এখন মনিকে নিয়ে ব্যস্ত। মনি বিয়ে করলে ও করবে, কিন্তু মনি ইদানিং একটা সময় পড়েছে, সেটা হলো রাতে ঘুমাতে পারে না। তার কারণ হলো কিছুদিন আগে তার প্রতিবেশী একজন তার কোম্পানিতে জয়েন করে। তার নাম হলো রাফিদ।
অন্য সবার থেকে সে একটু অন্যরকম। এই রাফিদ কিনা ছোটবেলায় মনিকে কোমরে ঘুষি মারছিল, অর্থাৎ আমার কথাই বলতেছি আমি, তো আপনারা বুঝে নিয়েন। এটা মনে হতেই মনির মাথায় রক্ত উঠে যায়। সেজন্য রাফিদকে অর্থাৎ আমাকে ইচ্ছা মতো ধোলাই দিয়েছে, কিন্তু মারটা একটু বেশি হয়ে যায়। বেচারা মরতে বসেছিল, কিন্তু ভাগ্যের বিষয় হলো রাফিদের রক্ত আর মনির শরীরের রক্ত একই, তাই মনি তাড়াতাড়ি এক ব্যাগ রক্ত দেয়, যার জন্য রাফিদ বেচারা বেঁচে যায়। এটা ভেবে খুশি লাগছে মনির মতোই রাফিদকে কানা বানাতে পারলো। মনি জানে রাফিদ আর তার কোম্পানির মুখ দেখবে না, সেসব ভেবে মনির লাভ নেই, আর তাকে সরি বলার কোনো ইচ্ছা নেই মনির। সব কিছুই ঠিক ছিল, সমস্যা হয়েছে রাতে ঘুমানোর পর মনি রাফিদকে নিয়ে স্বপ্ন দেখে রাফিদ সেই রক্তাক্ত মুখ নিয়ে মনির পাশে শুয়ে আছে। দেখে তার মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। দেখে রাফিদ মনির আরো কাছে চলে এসে মনিকে জড়িয়ে ধরলো। তার নাক মুখ থেকে যেন রক্তগুলো পড়ছে, সেগুলো মনির মুখে পড়ছে। মনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এক গ্লাস পানি খায়। মনি এমন স্বপ্নের কথা মনে হলেই শরীর কাটা দিয়ে ওঠে তার। ওই দিন রাতেই আর মনি ঘুমায়নি। পরদিন অফিসের কাজ শেষ করে অনেক রাতে আসলো মনি। প্রচন্ড ঘুম ধরেছিল, তাই ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে আবার দেখতে থাকে মনি রাফিদের সেই রক্তাক্ত মুখ, নাক দিয়ে টপটপিয়ে রক্ত পড়ছে। এক চোখ বন্ধ। দেখে হেঁটে তার খাটের কাছে আসলো, এসে মনির পাশে শুয়ে পড়লো। শুয়ে মনির ঠোঁটের কাছে মুখ নিতে থাকে। একেবারে যখন ঠোঁটের কাছে মুখ চলে আসে তখন মনির ঘুম ভেঙে যায়। এই এসির মধ্যেই মনির শরীর দিয়ে টপটপিয়ে ঘাম বের হচ্ছে। মনি বুঝতে পারছে না এসব কি হচ্ছে মনির সাথে। শুধু রাফিদ কেন আসবে তার স্বপ্নে? মনি বুঝতে পারছে রাফিদের সাথে অন্যায় করেছে, সেজন্য স্বপ্নে আসছে রাফিদ বারবার। আচ্ছা, যদি রাফিদের কাছে ক্ষমা চায় তাহলে বোধহয় আর আসবে না রাফিদ স্বপ্নের মধ্যে। আচ্ছা আসুক, ভালো কথা, কিন্তু এভাবে রক্তাক্ত মুখ নিয়ে আসলে কে ভয় না পাবে? আবার আসে আমাকে কিস করতে, কত বড় সাহস! মনি গিয়ে ফ্রেশ হলো। ঘুমানোর কোনো ইচ্ছাই নেই মনির। ঘুমালে যদি আবার ওই স্বপ্ন দেখে। মনি সারা রাত কোম্পানির কাজ নিয়ে শেষ করে ফেললো। যদিও শেষ রাতে ঘুমিয়ে যায়, সকালে ঘুম থেকে উঠে মনির মুখটা দেখার মতো ছিল। দুই চোখ লাল, গালগুলো ফোলা ফোলা। সারা মনির এমন অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ম্যাডাম, আপনি কি রাতে ঘুমান নাই? কেন? আপনার চোখ এমন কেন? চোখ দুটো লাল হয়ে আছে। তেমন কিছু না, রাতে অফিসের কাজ নিয়ে একটু বিজি ছিলাম। সারা অবাক হয়ে বলল, ও, মনে হয় রাফিদকে একটু বেশি মেরে ফেলেছি। মনির মুখে রাফিদের কথা শুনে, অর্থাৎ আমার কথা শুনে, সারা যেন আকাশ থেকে পড়লো। বলল, জি ম্যাডাম, একটু বেশি মেরে ফেলেছেন। আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত? আচ্ছা, তুই কি রাফিদের লোকেশন বের করতে পারবি? জি ম্যাডাম, আর আমার মনে হয় তার প্রয়োজন নেই। ও, আপনার যদি শুধু রাফিদের ওই ঘটনার কথা মনে পড়ে তাহলে আপনি মিস্টার আজিমের সাথে ভালো একটা সময় কাটাতে পারেন। একদম ঠিক বলেছ। এক্ষুনি মিস্টার আজিমকে ফোন করে বল তার সাথে আজকে দেখা করব। ওকে ম্যাডাম, তাড়াতাড়ি একটা বিয়ে করেন না, আমারও তো বিয়ে করতে মন চায়। সারা, তুই প্রতিশ্রুতি দিয়ে কি বিপদে পড়েছিস দেখেছিস? এর চেয়ে ভালো তুই প্রতিশ্রুতি উঠিয়ে নে। এখন আপাতত থাক, মনের মতো কাউকে পেলে উঠিয়ে নেব। তোর আবার পছন্দের বাকি আছে। ওকে। সারা আর মনি অফিসে গেল। অফিসে সারাটা দিন ঘুমিয়ে কাটালো। রাতে মিস্টার আজিমের সাথে দেখা করলো। মিস্টার আজিমের সাথে ভালো একটা মুহূর্ত কাটলো। রাতে বাসায় ভাবলো মনের মতো করে একটা ঘুম দেবে। শুয়ে সাথে সাথে ঘুমিয়ে গেল। আবার একই স্বপ্ন, কিন্তু এবার এসে রাফিদ সোজা মনির উপরে উঠে গেল। আস্তে আস্তে রাফিদ রক্তাক্ত ঠোঁট মনির ঠোঁটের কাছে আনতে লাগলো। আর মাত্র 1 ইঞ্চি ব্যবধান, তখনই মনির ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে কেউ নাই। মনি শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। 1 গ্লাস পানি খেলো। ওই দিন রাতেও মনি ঘুমাতে পারলো না। পরদিন সারাকে বলল তার বাসায় থাকতে। মনি ঠিক করলো আজকে রাতেও যদি এই স্বপ্ন দেখে তাহলে কিছু একটা করবে। মনি ক্লান্ত শরীরটা নিয়ে শুয়ে পড়লো। 3 দিন ধরে মনি ঘুমাতে পারে না। বিছানায় গায়ে লিয়ে দেওয়ার সাথে সাথে মনি ঘুমিয়ে পড়লো। মনি স্বপ্নে দেখতে লাগলো রাফিদের রক্তাক্ত ঠোঁট মনির গোলাপি মিষ্টি দুটি ঠোঁটের থেকে ইঞ্চিখানেক দূরে। মনি অনেকটা জেদের বসেই রাফিদের রক্তাক্ত ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। অনেকক্ষণ মনি রাফিদকে কিস করলো। কিস করতে যে এত ভালো লাগে মনির, সেটা আগে জানতো না।
কিস করতে যে এত ভালো লাগে মনি সেটা আগে জানতো না। মনি এখন রাফিদকে ছাড়তে চাচ্ছে না। মনি আস্তে আস্তে রাফিদকে জড়িয়ে ধরলো, কিন্তু ততক্ষণে রাফিদ মিলিয়ে গেল। মনি ঘুম থেকে উঠে সারাকে কল করলো, বলল, রাফিদের ঠিকানা বের করেছিস? জি ম্যাডাম। এক্ষুনি গাড়ি বের কর, এক্ষুনি রাফিদের বাসায় যাব। ম্যাডাম, এখন রাত 1টা বাজে, সকালে যাই? না, এক্ষুনি বের হ। ওকে ম্যাডাম। সারা গাড়ি নিয়ে বের হলো। মনি গাড়িতে উঠে সোজা রাফিদের বাসার সামনে এসে বলল, যা, ওরে ধরে নিয়ে আয়। ওকে। সারা গিয়ে দরজায় টোকা দিল। দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি। উপর থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। বুঝলাম এটা সারা। আমি সারা, দরজা খোল। কেন আসছেন? তুই দরজা খোল, পরে বলছি। না, দরজা খুলবো না। এত রাতে আমার এখানে কেন আসছেন? আমাকে মেরে ফেলার চিন্তা করছেন? তেমন কিছু না, ম্যাডাম আসে, তোর সাথে কথা বলবে। আপনারা দুজন চলে যান, আপনাদের সাথে কোনো কথা নাই। আপনারা দুজন শুধু আমাকে মারতে আসছেন। প্লিজ সারা, আমাকে ছেড়ে দেন। ম্যাডাম তোর সাথে দেখা করতে আসে, প্লিজ ম্যাডামকে ফিরিয়ে দিস না। আপনাদের কাউকে আমি চিনি না, চলে যান। তুই যদি দরজা না খোলস তাহলে কিন্তু দরজা ভেঙে ঢুকবো। এই বলে দরজায় লাথি দিতে লাগলো। আমি বললাম, ওকে, ম্যাডামকে বলেন আসতে। আচ্ছা। একটু পর মনিয়াপুর কণ্ঠ শুনতে পারলাম। রাফিদ, তোর সাথে কথা আছে, প্লিজ দরজাটা খোল। ওকে আপু, আমি দরজা খুলছি। যদি কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাদের দুজনকে আমি মেরে ফেলবো। আচ্ছা। আমি হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে সারা আমার হাত থেকে ছুরি কেড়ে নিল। আমার টি শার্টের কলার ধরে গাড়ির সামনে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে আমাকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল। দেখি আমার পাশে মনিয়াপু বসে আছে। মনিয়াপু বলল, অফিসে যাস না কেন? আর আর আপনার কোম্পানিতে চাকরি করব না। দেখ, তোকে আমি এভাবে এসে বলছি, এটা তোর সৌভাগ্য। লাগবে না আমার সৌভাগ্য, আপনি চলে যান। সরি, আমি অত্যন্ত দুঃখিত তোর সাথে এমন ব্যবহার করার জন্য। মনিয়াপুর মুখ থেকে সরি শুনে নিজেকে অন্যরকম মনে হচ্ছে। আমি ভাবলাম মনিয়াপুর টাকার পেছনে ছুটে শুধু। আসলে কি জানেন, প্রত্যেকটা মানুষেরও একটা মন থাকে। এই অতিরিক্ত রাগের কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সময় ফুরিয়ে গেলে সঠিক সিদ্ধান্ত মাথায় আসে। তখন যদি সে সেটা সমাধান করে, সেটা হলো বুদ্ধিমানের কাজ। মনিয়াপু সেটাই করছে। ইটস ওকে, নো প্রবলেম, বললাম মুখে হাসি টেনে। মনিয়াপু আমার মোবাইল দিয়ে বলল, এই নে তোর মোবাইল, ধন্যবাদ। আগামীকাল থেকে অফিসে জয়েন কর। ওকে, কিন্তু আপু সারাকে বলেন আমার সাথে ভালো ব্যবহার করতে। আচ্ছা, বলবো। আমি মনিয়াপুর মুখের দিকে তাকালাম, দেখি চোখে দুটো চশমা, চোখ দুটো লাল হয়ে গেছে। বুঝতে পারলাম না কেন, কেঁদেছে অনেক? আমার তা মনে হয় না। মনিয়াপুর হাত থেকে মোবাইল নেওয়ার জন্য হাত বাড়ালাম। মোবাইল নেওয়ার সময় মনিয়াপুর হাতের সাথে আমার হাত লেগে যায়। আমি তার হাতটা অনুভব করলাম। আমার হাতের তুলনায় মনিয়াপুর হাতটা অনেক উষ্ণ। নিজের শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। আমি বললাম, আমি যাই। ওকে, যা, আগামীকাল তোকে যেন অফিসে দেখতে পাই। জি আপু। অফিসের মধ্যে কিন্তু আপু ডাকিস না। ওকে। আমি চলে আসলাম। গাড়ির আওয়াজ শুনলাম, তারা চলে গেছে। আমি ভাবতে লাগলাম, মনিয়াপু মনে হয় আমাকে একটু বেশি কেয়ার করছে। তার কি কোনো কারণ আছে, নাকি আবার নতুন কিছু করার ফন্দি করছে? কেন জানি মনিয়াপুর জন্য মনের ভেতরে নতুন একটা ফিলিংস কাজ করছে। ফিলিংস কাজ করলে কি লাভ হবে? আমার সব কিছু ঘিরেই মাকে নিয়ে। মা যেভাবে চায় সব কিছু সেভাবে হবে। মা যে মেয়েকে বলবে বিয়ে করতে, আমি সে মেয়েকে চোখ বুঝেই বিয়ে করব। আমার আব্বা সেই অনেক আগে মারা গেছে, যখন আমার 15 বছর, আর এখন 23 বছর, মানে 8 বছর আগে আমার পিতা মারা গেছেন। 8 বছরে মা আমাকে তিল তিল করে বড় করেছে, কোনো কিছুর অভাব হতে দেয়নি। যে সময় যেটা চেয়েছি শেষ সময় সেটা দিয়েছে। এখন কোনো কিছুর জন্য আমি মাকে কষ্ট দিতে চাই না। আর কোথায় মনিয়াপু আর আমি কি চিন্তা করছি? এখন যেহেতু মনিয়াপু রাত 1টার সময় এসে বলে গেছে তার কোম্পানিতে জয়েন করতে, তাহলে অবশ্যই আমি জয়েন করব। আমি পরদিন অফিসে হাজির হলাম, গিয়ে আমার কাজে মনোযোগ দিলাম, কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম কে জানি মোবাইলে কল দিল। আমি চিনতে পারলাম এটা রাহাত। রাহাত, কি খবর, কেমন আছোস?
ভালো। মাম্মা, তুই কোথায় জানি চাকরি করস? জেনি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা কোথায়? আমি জায়গার ঠিকানা বললাম। সেই জায়গায় আশেপাশে একটা কোম্পানিতে আমি আজ চাকরির ইন্টারভিউ দিতে আসব। আমি কি এক রাত থাকতে পারবো তোর সাথে? অবশ্যই। আমি আগামীকাল আসছি। ওকে, এসে কল দিস। আচ্ছা। আমি রাহাতের ফোন কেটে দিলাম। ভাবলাম একটা কফি খাওয়া যাক। অফিসের মধ্যে কফি বানানোর মেশিন আছে, যে যার মন ইচ্ছা মতো কফি বানিয়ে খেতে পারে। আমি কফির মেশিনের কাছে গিয়ে কফি বানাতে লাগলাম। এক মেয়ে এসে বলল, একটু তাড়াতাড়ি করেন, আমার কাজ আছে। আমি তো আর মেশিন না, আপনি মেশিনকে বলেন তাড়াতাড়ি করতে। না, আপনি তাড়াতাড়ি করেন। আচ্ছা দাঁড়ান, আমারটা আপনি নিয়ে যান। আপনি কি সুগার বেশি খান? হুম। আমি কম খাই। ওকে, এখন তাড়াতাড়ি করেন। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিজে জায়গা দখল করে নিল। আমি এতক্ষণ মেয়েটার দিকে না তাকিয়ে কথা বলছিলাম। তাকিয়ে দেখি সারা। আমি ভাবলাম সারা এই কাজ আর কেই বা করতে পারে। ওর কণ্ঠস্বর চেঞ্জ করে এমন করছে। আমি বুঝলাম এটা ইচ্ছাকৃত। আমি বললাম, এটা কি করলেন? সারা হাসি দিয়ে বলল, মজা করলাম। এনে তোর কফি। আমি কফি হাতে নিলাম। সারা বলল, আচ্ছা, তুই কি ভাব একটু কম ধরে অফিসে আসতে পারিস না? এমন ভাব ধরে আসিস যেন তুই অফিসের বস আর আমরা কর্মচারী। কই আমি ভাব ধরলাম? আবারও ভাব ধরিস? আবার কোথায় ভাব ধরলাম? আবারও? রাখেন আপনার ভাব, আমি গেলাম। এ বলে আমি হাঁটা ধরলাম। কিভাবে যেন পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে 2 পা আগালাম। সামনে কার সাথে যেন ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে আমার হাতের গরম কফি ওনার শরীরে পড়ে গেল। উনি হকচকে উঠে আমাকে কষে একটা চড় দিলেন। আমার চশমা পড়ে গেল। আমি চশমা চোখে দিয়ে বললাম, সরি স্যার। চুপ বেয়াদব, দেখে শুনে হাঁটতে পারিস না? সরি স্যার, আমারই ভুল। ভুল তো তোরই। এই বলে তিনি তার শরীর থেকে শার্ট খুলে ফেললেন। দেখি ওনার 6 প্যাক, সেই লেভেলের বডি। অফিসের সকল মেয়ে তার দিকে তাকিয়ে রইল, কারণ হ্যান্ডসাম ছেলে, 6 প্যাক। আমিও একটা সময় 6 প্যাকের ট্রাই করেছিলাম, পরে অলসতার জন্য আর করা হয়নি। সারা এসে বলল, সরি স্যার, কিছু মনে করবেন না। কেন কিছু মনে করব না? সে তো ইচ্ছা করেই আমার শরীরে কফি ঢেলে দিল। সরি স্যার। এই, তুই দেখে চলতে পারিস না? থাপড়াইয়া দাঁত সবগুলো ফেলে দেবো। ঠিক মতো কাজ করবি না তো চলে যাবি। সরি ম্যাডাম। আবার আমাকে সরি বলস? স্যারকে বল। সরি স্যার। দেখি তার বডিগার্ডগুলো আয়সা তাকে নতুন পোশাক পরিয়ে দিল। আমি আমার অফিসে চলে আসি। দোষটা আমার ছিল, সেটা আমি মানলাম। কিন্তু সারা আমাকে কি অপমানটাই না করলো। উনি নিশ্চয়ই বড় কোনো ব্যক্তি হবে, সেজন্য সারা তাকে স্যার বলতেছে। কিছুক্ষণ পর সারা আসলো, আমার এখানে এসে বলল, সরি রে, তোরে অনেক অপমান করেছে, কিছু মনে করিস না। উনি আমাদের বিজনেস পার্টনার, ওনাকে ম্যাডামও খুব সম্মান করে, সেজন্য সাথে এমন করছে, কিছু মনে করিস না। ওকে, সমস্যা নেই, দোষটা আমার ছিল। জানি তোরে চোর মারছে, কিছু মনে করিস না, আসলে উনি এমনই। সমস্যা নেই, এসবের সাথে আমার অভ্যাস হয়ে গেছে। ওই দিন মনি আপু মারলো, আজকে এক অচেনা ব্যক্তি এসে মারলো, পরদিন আপনি মারবেন, এরপরে অফিসের সবাই আমার শরীরে হাত উঠাবে। এই গল্প কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।